আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা এতদিন যাবৎ এই চ্যানেলে ম্যাথমেটিক্স, রিজনিং আর জিকের বিভিন্ন ভিডিও পেয়েছেন। তো আজকের ভিডিওটা আপনারা পাবেন ইংলিশ গ্রামারের উপর। তো এই ভিডিওটা আসলে 2020 সালের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের প্রশ্নপত্রের ইংলিশ পোর্শনটা হবে। এই ইংলিশ পোর্শনের ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে দি সিনোনিম অফ রিক্যালসিট্রেন্ট ইজ। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, যে শব্দের মিনিংটা সেম হচ্ছে। তো এখানে চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে এই যে রিক্যালসিট্রেন্ট ওয়ার্ড যেটা, সেটার একই সমান থাকা মিনিং কোনটা হবে? অ্যাকচুয়ালি দেখুন, রিক্যালসিট্রেন্ট এই শব্দটা একটু অপরিচিত লাগছে। তো এটার অর্থ আমি আপনাদের বলে দিই, এটা হচ্ছে অবাধ্য। এই শব্দটার অর্থ হচ্ছে অবাধ্য। এগুলোর মধ্যে কোনটার সেই অর্থ হবে? তো দেখুন, অ্যাসিড মানে হচ্ছে একটা ক্ষারকীয় পদার্থ, তো এটা হচ্ছে না, অ্যাসিডটা হবে না। নেক্সট হচ্ছে অ্যাক্রিড। অ্যাক্রিড শব্দের অর্থ হচ্ছে টক, তো এটা হচ্ছে না। আচ্ছা, ভেসেল মানে হচ্ছে পাত্র, এটাও হচ্ছে না। পাত্র, কোনো একটা পাত্রকে ভেসেল বলে, তো এটাও হচ্ছে না। তো এই তিনটে যখন হচ্ছে না, তো সি তো হবেই। কিন্তু আসলে সি অবস্টিনেট মানে হচ্ছে অবাধ্য। তো এখানে নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে দি অ্যান্টোনিম অফ ইন্টেনশনাল ইজ। আচ্ছা, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত অর্থবোধক শব্দ, মানে ঠিক অপোজিট। তো ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, জেনে বুঝে, উইলিংলি। তো তার ঠিক উল্টো অর্থের শব্দটা কী হবে? তো অ্যাক্সিডেন্টাল, লোকাল, ট্রাভেলিং, ন্যাশনাল। তো হচ্ছে এগুলো এটাকে আরও একটু এক্সপ্লেন করা যাক। ইন্টেনশনাল মানে জেনে বুঝে, তা কী হয়? দেখুন, একটা জিনিস ধরে নিন, আপনার টেবিলে একটা গ্লাস আছে, কাচের গ্লাস। কোনো একজন মানুষ সেই গ্লাসটা হাতে নিল, নিয়ে এরকম চুড়ে মারলো, ফ্লোরে চুড়ে মারলো, সেটা ভেঙে চুরমার হয়ে গেল। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ও জেনে বুঝে টেবিল থেকে গ্লাসটা তুলে নিল আর ছুঁড়ে ফেললো, তো সেটা ভেঙে গেল। সেটা হচ্ছে ইন্টেনশনাল, মানে জেনে বুঝে। কিন্তু যদি এই গ্লাসটা, একজন মানুষ টেবিলের কাছে বসে আছে, হাত নাড়াচাড়া করার সময় গ্লাসটা লেগে নিচে পড়ে ভেঙে গেল। পরে সে বললো, ভাই এটা তো পড়ে গেল, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো জেনে বুঝে এটা করি নাই। হাত নাড়াচাড়া করার সময় সেটা হাত লেগে নিচে পড়ে ভেঙে গেল। সে বলবে কি, সরি ভাই, এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে ভাই, যে জিনিসটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো অ্যাক্সিডেন্টাল হবেই। তো অ্যাক্সিডেন্টাল অ্যাকচুয়ালি ইন্টেনশনালের বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড। তো ইন্টেনশনালের বিপরীত শব্দটা হচ্ছে, অপোজিট ওয়ার্ডটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। তাহলে এটা একটু কারেক্ট। আর বাকিগুলো আমরা দেখার, এগুলো অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে দেখুন নেক্সট কোয়েশ্চনটা, কমপ্লিট দি ফলোয়িং ইংলিশ প্রভার্ব উইথ দি কারেক্ট অপশন। তো এটা একটা ইংলিশ প্রভার্ব। প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ বাক্য। তো বাংলা যেরকম প্রবাদ বাক্য আছে, ইংলিশেও সেরকম প্রবাদ বাক্য আছে। শুধু ইংলিশে না, পৃথিবীর সবটা ভাষাতেই প্রবাদ বাক্য রয়েছে। তো একই রকমভাবে এটাও একটা প্রবাদ বাক্য, বেগার্স ক্যান্ট বি ড্যাশ। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা এটা এখানে সঠিক হবে? বেগার্স ক্যান্ট বি ড্যাশ। বেগার্স মানে ভিক্ষুক, ভিক্ষুক ক্যান্ট বি হতে পারে না। কি হতে পারে না এর মধ্যে? রিচ, ধনী হতে পারে না। হ্যাপিয়ার, সুখী হতে পারে না। টিচার্স, শিক্ষক হতে পারে না। চুজার্স মানে পছন্দকারী হতে পারে না। আচ্ছা, এই চারটা অপশন আমরা অ্যানালাইসিস করে থাকি। এখন এটাতে যে অপশনটা কারেক্ট হবে, সেই অপশনটাও আমি ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেবো। আপনারা আশা করি বুঝবেন। আপনারা এখন মনে মনে ধারণা করছেন যে এখানে রিচ হবে, এই অপশনটা হবে। কারণ বেগার্স, ভিক্ষুক ক্যান্ট বি রিচ, ধনী হতে পারে না। আরে ভাই, ধনী হলে তো কেউ ভিক্ষা করবে না। তো বেগার্স মানে ভিক্ষুকরা কী হতে পারে না? ধনী হতে পারে না। এটাই স্বাভাবিক আমাদের মনে আসতে পারে না? আবার কেউ কেউ তাড়াহুড়োর মধ্যে এটাও আনসার করে দিতে পারেন। আসলে রিচ যদি কেউ আনসার করেন তাহলে সেটা ভুলই হবে অবশ্যই। তো এটা শুদ্ধ অপশন কোনটা হবে? তো আসলে আমরা দেখি একটা জিনিস, দেখুন, রিচ, বেগার্স ক্যান বি রিচ। যদি আপনি ধারণা করেন যে ভিক্ষুকরা কখনো ধনী হতে পারে না, তাহলে এমনটা অবশ্য ভুল। কেননা ভিক্ষুকরা অনেক সময় ধনীও থাকেন। কীরকম জানেন? কিছু কিছু ভিক্ষুকরা আছেন, স্বভাবত ওরা ভিক্ষা করে, কিন্তু ওরা লোকালি ভিক্ষা করে না। এমন জায়গায় গিয়ে ভিক্ষা করবে, ওই জায়গার মানুষ জানবে না তার বাড়ি কোথায়, সে কী অবস্থাতে আছে, তার ফিনান্সিয়াল স্ট্রেংথ কীরকম। কিন্তু আপনার এলাকায় সে তো ভিক্ষা করবে না। আপনি তাকে জানবেন, চিনবেন, সে ওখানকার মানুষ, আপনি জানবেন ওখানে সে তো অনেক ধনী। এরকম আছে, অনেকেই আছে, অনেক প্রমাণ পাওয়া গেছে যে দূর দূরান্ত থেকে ভিক্ষা করছে, কিন্তু তার বাড়ি অনেক ভালো, ভালো পাকা ঘর আছে, অনেক টাকা পয়সাও আছে, কিন্তু দূর দূরান্ত থেকে এসে ভিক্ষা করছে। তাহলে আমরা এটা বলতে পারি যে বেগার্স ক্যান বি রিচ, এটা হবে না, এটা হতে পারে না। হ্যাপিয়ার, সুখী, এটা স্বাভাবিক মনে আসতে পারে যে ভিক্ষা যারা করে তারা সুখী হতে পারে না। আসলে কি না, ভিক্ষা যারা করে তারাও
অনেকেই সুখী থাকে, কারণ কীভাবে জানেন, সে হয়তো সারাদিন ভিক্ষা করবে ভাই, কিন্তু বিকেলে এসে আর কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, সে আরামসে কী করবে, শুবে, ঘুমাবে, সকালে আবার উঠবে, তার পেশায় চলে যাবে, অর্থাৎ ভিক্ষায় চলে যাবে, কিন্তু সে সুখ শান্তিতে রাত্রিটা তো অন্তত ঘুমাবে। বেশি ধনী মানুষ হলে কী হয় দেখুন, রাত্রিতে ঘুম টেনশন থাকে। ব্যবসায়ী মানুষ যদি হয় তাহলে পরের দিন গিয়ে ব্যবসা হবে কি না, লাভ হবে কি লোকসান হবে, সেটা নিয়েও চিন্তা আছে। চাকরিজীবী মানুষ হলেও তার হয়তো অনেক ঋণ আছে, ঋণ পরিশোধ করার টেনশন আছে, অনেক টেনশন আছে। তো সেই দিক দিয়েও সুখী না, শারীরিক দিক দিয়েও কেউ অসুখী থাকতে পারে। তো ভিক্ষুক হয়তো তার উপার্জনের দিকটা দিয়ে সে একটু দুর্বল, কিন্তু অন্যান্য যেমন মানসিক বা শারীরিক দিক দিয়ে সে হয়তো সবল থাকতে পারে, সুখী থাকতে পারে। তো আমরা এটাও মানতে পারি না। নেক্সট টিচার্স। তো আমরা টিচার্স যদি বলি তাহলে যেমন ভিক্ষুকরা যে টিচার্স হতে পারে না সেটাও বলা যায় না। অনেক ভিক্ষুক আছে, সে কিছুটা পড়াশোনা করেছে, সে অ্যাটলিস্ট প্রাইমারি লেভেলে পড়াতে পারবে, পারবে, এরকম অনেক দেখা যায়, কিন্তু সে যে টিচার্স হতে পারে না সেটাও কিন্তু লজিক্যালি মেনে নেওয়া যায় না। তো আমরা এটাও ক্রস আউট করে দিলাম। তো নেক্সট কোনটা বাঁচলো, এটাই তো বাঁচলো। তো আমার দেখা যায় চৌসার্স, সেটাই কারেক্ট হচ্ছে, কিন্তু কীরকম এটা হয় একটু অ্যানালাইসিস করে দেখি। তো আসলে দেখুন চৌসার্স, বেগার্স, ভিক্ষুকরা আসলে তার নিজের পছন্দ মতো ভিক্ষা করতে পারে না। আপনার কাছে সে ভিক্ষা চাইতে এলো, আপনি যা আপনার ইচ্ছে হয় তা দেবেন, তার ইচ্ছা মতো না। আপনার কাছে কোনো ভিক্ষুক এসে বললো আমাকে কিছু খাবার দিন, আপনার কাছে যদি বিস্কিট থাকে আপনি বিস্কিট দিতে পারেন, ভাত থাকলে ভাত দিতে পারেন, রুটি থাকলে রুটিও দিতে পারেন, মিষ্টি থাকলে হয়তো আপনি মিষ্টিও দিতে পারেন, কিন্তু সে এসে বলবে না ভাই আমাকে ভিক্ষায় মিষ্টি দিন, রুটি দিন, ডাল দিন, ভাত দিন, এরকম সে বলতে পারবে না। আপনার পছন্দ মতো, আপনার ইচ্ছে মতো আপনি তাকে দিবেন। কেউ এসে বললো আমাকে কিছু অর্থ দান করেন, অর্থ বলতে তো শুধু টাকা পয়সা হয় না, আপনি টাকা পয়সার সমতুল্য কোনো বস্তুও দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে মতো। তাই এই অপশনটাই শুদ্ধ হয়, কারণ ভিক্ষুকরা তার নিজের ইচ্ছে মতো, নিজের পছন্দ মতো কোনো কিছু আপনার কাছে ভিক্ষা করতে আসতে পারে না। আপনার পছন্দ মতো আপনি যা দেন তা নেবে, তাই এই অপশনটাই শুদ্ধ। দেখুন, হোয়াট ইজ দি ইয়ং ওয়ান অফ ইগল কল্ট? ইগল একটা পাখি, এটার সাথে আমরা সবাই পরিচিত, সুদূর আকাশে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে ইগল, আমরা যাকে চিল বলে থাকি। তো হোয়াট ইজ দি ইয়ং ওয়ান অফ ইগল কল্ট, মানে ইগল পাখিটার ছোটদের কী বলা? প্রত্যেক বস্তু বা প্রাণী হোক, বা প্রাণী হোক, সেটার বড়দের একটা নাম থাকে, ছোটদেরও একটা নাম থাকে। এটা পৃথিবীর সবটা ভাষায় আছে, ছোটদেরকে এক নামের ডাকা হয়। যেমন আমরা বড় মানুষ, যেমন পুরুষ লোক হলে আমরা ম্যান বলি বা ওমেন বলি, কিন্তু ছোটো বাচ্চাদের কী বলি? চাইল্ড বলে থাকি, অথবা বেবি বা বেবি গার্ল, বেবি বয়, এরকম বলে থাকে না? ঠিক তেমনই কিছু কিছু নামবাচক শব্দ মানে নাউনের এরকম ছোটো সংস্করণ থাকে, মানে বড়দের একটা নাম, ছোটদের আরেকটা নাম। তো ইয়ং ওয়ান অফ ইগল, ইয়ং ওয়ান মানে ছোটদের, এটাকে ইংলিশে ডিমিনিউটিভ বলে, ইংলিশ ভাষায় সেটাকে ডিমিনিউটিভ বলে, বাংলা পরিভাষায় সেটাকে ছোটো সংস্করণ বলে, আরবি ভাষায় সেটাকে ইসমে তাসগীর বলে। তো প্রত্যেকটা ভাষায় আপনি পাবেন। তো এরকম ইগল শব্দটার ডিমিনিউটিভ কী হয়? তো একটা জিনিস দেখুন, ডিমিনিউটিভ হতে হলে দেখুন কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু নাউন আছে যেগুলো একটা স্পেসিফিক রুলের আন্ডারে থাকে, আবার কিছু কিছু আছে কোনো রুল মানে না, কোনো রুল সেগুলো তো ফলো হয় না, এলোমেলোভাবে সেগুলো আছে। যেমন হচ্ছে একটা জিনিস দেখুন, যেমন আমরা ডাক, DUCK, ডাক, এটার ডাক মানে হচ্ছে পাতি হাঁস বা হাঁস ধরে নেই। তো এটার ছোটোদের বাচ্চাদের কী বলে? হাঁসের বাচ্চাকে আমরা কী বলি? ডাকলিং, DUCKLING, ডাকলিং। এরকমভাবে আপনি যদি বলেন হর্স, HORS, হর্স মানে ঘোড়া, তাহলে তার ছোটো ঘোড়ার বাচ্চাদের কী বলে? পনি, পিওর তারপরে ওই পনি। এরকমভাবে ডগ, ডগ মানে হচ্ছে কুকুর, তো কুকুর ছানা ছোটোদের কী বলে? পাপি। এরকমভাবে ক্যাট মানে বিড়াল, ছোটোদের কী বলে? কিটেন, কিটেন বলে থাকে, ঠিক আছে। তো এগুলি হচ্ছে আসলে এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এগুলো ডিমিনিউটিভ বানাতে কোন নিয়মে আমরা বানাবো সেটা কিন্তু নেটিভরা যেরকম ইউজ করছে, যে শব্দটা ব্যবহার করছে সেটাই হবে, এটা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে এগুলোকে বানানো হয়নি। কিন্তু ম্যাক্সিমাম নাউন রয়েছে যেগুলো ডিমিনিউটিভ আছে, সেগুলো লেট, এই সাফিক্সটা নাউনের শেষে অ্যাড করে আমরা ডিমিনিউটিভ এরকম দেখতে পাই। যেমন হচ্ছে পিগ, পিগ মানে শূকর, তো শূকরের বাচ্চা কী হবে? পিগলেট, পিগলেট হচ্ছে। এরকমভাবে আপনার বুক, পুস্তক,
তার ছোটো সংস্করণ বা ডিমিনিটিভ হচ্ছে বুকলেট। ট্যাব, ট্যাব থেকে ট্যাবলেট। ঠিক একই রকমভাবে ইগল থেকে ইগলেট হবে। ইগলেট কোনটাতে আছে? বি নম্বর অপশন, এটাই কারেক্ট। তো ইগলিং এটা হচ্ছে না, আচ্ছা ইগলেলিং এটাও হচ্ছে না, তো আমরা এটা পেলাম। আই হ্যাভ এ ফ্রেন্ড ড্যাশ ক্যান হেল্প। আই হ্যাভ এ ফ্রেন্ড, অনেকে এটা পারবেন, অনেক সহজ আছে, কারণ আই হ্যাভ এ ফ্রেন্ড এটা কিন্তু এই যে বাক্য যেটা রয়েছে সেই বাক্য এর গাছে আপনি বলতে পারবেন হু, বি নম্বর। হ্যাঁ আসলে এটাই কারেক্ট হচ্ছে। আই হ্যাভ এ ফ্রেন্ড হু ক্যান হেল্প, এটা অনেকেরই জানা আছে বা অনেকে এটা বাক্যের ধাঁচেও এটা আছে। এখন আমরা একটু এক্সপ্লেন করব এটা কেন হয়। তো দেখুন, আই হ্যাভ এ ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, পার্সন বোঝায়। তো বিশেষ করে পার্সনের সাথে হু আর হুম এই দুইটা ব্যবহার করা যায়। দ্যাট বিশেষ করে বস্তুবাচক, বস্তু থিং এর ক্ষেত্রে এই দ্যাটটা আসে। তো এখানে দ্যাট আসবে না, যদি এক্সেপশনাল কিছু কিছু কেস আছে সেখানে আসতে পারে, পার্সনের ক্ষেত্রেও ডেট আসতে পারে, সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। উইচ এটা কিন্তু যেমন বস্তুবাচকে আসে তেমন ব্যক্তিবাচকেও আসতে পারে। এই যে বাক্য যেটা রয়েছে এই বাক্যতে এখানে দ্যাট, হু, হুম, ওয়েচ এগুলো হচ্ছে তো প্রনাউন। এই দুটা হু আর হুম এই দুটা হচ্ছে পার্সোনাল প্রনাউন বা ব্যক্তিবাচক, অর্থাৎ এগুলো এই দুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। পার্সোনাল কিন্তু ইন্টারোগেটিভ, দ্যাট হচ্ছে এটা ইন্ডিকেটিভ প্রনাউন, ওয়েচ এটা হচ্ছে প্রনাউন। আচ্ছা যাই হোক, তো কোনটা কী ধরনের প্রনাউন সেটা আমার এখানে জানার বিষয় না। আমার এখানে জানার বিষয়টা হচ্ছে এখানে কোন অপশনটা কারেক্ট হবে। তো দেখুন এখানে ওয়েচ যেটা সেটা সিলেক্টিভ অপশনগুলোর মধ্যে কোনো একটা চয়েস করতে ব্যবহার করা হয়, অর্থাৎ কয়েকটার মধ্যে কোনটা এটা বোঝাতে কিন্তু ওয়েচ ব্যবহার করা হয়। তো এখানে কয়েকটার মধ্যে কোনটা এমন পরিস্থিতি তো নেই, তাই সেটাও হচ্ছে না। তো এখন দেখা গেল এই দুটার মধ্যে একটাই হবে। আপাতত ধরে নিলাম আমরা জানি না এখানে হুম বা হু কোনটাই হবে। তো এই বাক্যটাতে দেখুন, আই হ্যাভ এ ফ্রেন্ড হু ক্যান হেল্প, যদি আমি হু ব্যবহার করি তাহলে কী হচ্ছে? আই হ্যাভ এ ফ্রেন্ড হু ক্যান হেল্প, আমার একজন বন্ধু আছে যে সাহায্য করতে পারে, আমার একজন বন্ধু আছে যাকে সাহায্য করতে পারে। আর এবার কোনটা, হু বসালে অর্থটা ভালো হয় না হুম বসালে অর্থটা ভালো হয়? অবশ্যই হু। তাহলে এই এখানে কি বসবি? হুই বসবি। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আচ্ছা যাই হোক, তো ইউ উইল হ্যাভ টু পুল ড্যাশ টুগেদার, এই চারটার মধ্যে কোনটা হবে? তো এখানে দেখুন দেমসেলভস, হিমসেলফ, ইয়ারসেলফ, ইউ। আচ্ছা ইউটা আমরা ইউ হ্যাভ টু পুল ইউ টুগেদার। আচ্ছা এইটা আমরা আপাতত বাদ দিয়ে দিলাম, আপাতত এইটা বাদ দিয়ে দিলাম। এই তিনটা আমরা দেখি। দেখুন দেমসেলভস, হিমসেলফ আর ইয়ারসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? রিফ্লেক্স করা। তো কাকে রিফ্লেক্স করা বোঝায়? তো এটার মানে হচ্ছে যেমন মাইসেলফ নিজে, আই মাইসেলফ আমি নিজে, ইউ ইয়ারসেলফ আপনি নিজে, হি হিমসেলফ সে নিজে, শি হারসেলফ সে নিজে, দে দেমসেলভস তারা নিজে, এরকমই অর্থ বোঝায়। তো দেখুন এখানে তো আসলে ইউ হবে না, ইউ এখানে হওয়ার মতো জায়গা না। তো এগুলো এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কাকে রিফ্লেক্স করছে? আসলে আসলে এগুলো রিফ্লেক্স সে নিজেকেই করছে, নিজেকেই। আই টেক মাইসেলফ, আই উইল ডু ইট মাইসেলফ আমি সেটা নিজেই করব। ইউ উইল হ্যাভ টু ডু ইট ইয়োরসেলফ তোমাকে নিজেই এটা করতে হবে। দে উইল হ্যাভ টু ডু দেমসেলভস তারা নিজেই সেটাকে করতে হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে এই সেলফস বা সেলফ যুক্ত হয়ে যে শব্দটা গঠন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউনটা গঠন হয়, সেটা সে নিজেকেই বোঝাচ্ছে, অর্থাৎ এখানে নিজে মানে এই সাবজেক্ট, এই সাবজেক্টকেই বোঝাচ্ছে। তো যদি ইউ হয় তাহলে কি হবে? ইয়ারসেলফ তো হবেই ভাই, তাহলে দেমসেলফ হবে না, হিমসেলফ হবে না, তো ইয়ারসেলফ কারেক্ট হবে। ইউ উইল হ্যাভ টু পুল ইয়ারসেলফ টুগেদার। যদি এখানে হি থাকতো তাহলে অবশ্যই হিমসেলফ কারেক্ট হবে। আশা করি বুঝতে পারছেন। হোয়াট ইজ দি সুপারলেটিভ ফর্ম অফ শাই? শাই মানে হচ্ছে লাজুক, লাজুক মানুষকে শাই বলে, বা শুধু মানুষ না যে কোনো প্রাণীও হতে পারে। তো শাই এর অর্থ হচ্ছে লাজুক। তো এটা সুপারলেটিভ ফর্মটা কি? তো আমরা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ আর কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলোর হয়। তো তার সুপারলেটিভ এখানে যে চারটা অপশন রয়েছে সেটার মধ্যে কোনটা? তো আমরা প্রথমে অ্যাডজেক্টিভ কীরকম হয় সেটা একটু জেনে নিই। তো দেখুন এখানে শাই, SHY শাই, এই শব্দটা দেখুন এটাতে একটাই সিলেবল আছে, মাত্র একটা, ওয়ান সিলেবল। ওয়ান সিলেবল। যদি কোনো অ্যাডজেক্টিভ একটা মাত্র সিলেবল দিয়ে গঠিত হয়, একটা সিলেবল তাহলে সেটাকে মনোসিলেবল বলে। তো সেটার কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা
লাস্টে ইয়ার যুক্ত করি। সুপারলেটিভ ডিগ্রি বানানোর সময় লাস্টে ইএসটি এই সাফিক্সটা ইউজ করি, অ্যাড করি। এটা কিন্তু সুপারলেটিভের ক্ষেত্রে, এটা সুপারলেটিভ, আর এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বানানোর সময়। আচ্ছা যাই হোক, যদি এটা মনোসিলেবল ওয়ার্ড হয়, অ্যাডজেক্টিভটা যদি মনোসিলেবল হয়, আবার যদি দুটা সিলেবল যদি হয়, সিলেবল মানে হচ্ছে শব্দের অংশ, শব্দাংশ। যেমন হচ্ছে বিউটিফুল, BAUTIFUL, বিউটিফুল। এখানে দুইটা অংশ আছে, বিউটি, BEAUTY, বিউটি প্লাস ফুল, বিউটি আর ফুল দুইটা মিলে এই বিউটিফুল হয়। তো এখানে এই শব্দটাকে আমরা ব্যঙ্গে দুটা টুকরা করলাম। তা এই দুটা টুকরা হচ্ছে দুটা সিলেবল। দুই সিলেবল যুক্ত ওয়ার্ডকে আমরা ডাইসিলেবল বলি, তিনটা হলে ট্রাইসিলেবল, আর তিনের অধিক হলে পলিসিলেবল। তো যাই হোক, আমরা এখানে ব্যাপারটা হচ্ছে দেখুন, যদি কোনো শব্দ একটা সিলেবল থেকে হয় তাহলে তার কম্পারেটিভ ডিগ্রি বানাতে ই আর সাফিক্স যুগ হয়, সুপারলেটিভের ক্ষেত্রে ইএস্ট সাফিক্স যুগ হয়। কিন্তু একটার বেশি সিলেবল যুক্ত কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে প্রথমে শব্দের আগে মোর ব্যবহার হয়। যেমন হচ্ছে মোর বিউটিফুল, MORE, মোর বিউটিফুল। আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট বিউটিফুল। যাই হোক, এটা অন্য কথা। তো এখানে যে একটা জিনিস হচ্ছে, এখানে দেখুন মোস্ট শাই, যেহেতু শাই হচ্ছে মনোসিলেবল অ্যাডজেক্টিভ, তাই এটা তো হবে না। গ্রামেটিক্যালি কেউ যদি লিটারালি ইউজ করে তাহলে অবশ্যই ধরে নেওয়া যাবে, মেনে নেওয়া যাবে, কিন্তু গ্রামেটিক্যালি এটাকে আমরা ইনকারেক্টই বলবো। নেক্সট হচ্ছে, আমরা যদি শাই এর পরে EST যোগ করি তাহলে কীরকম হয়, SHYEST, শায়েস্ট। তো এই ফর্মের সাথে কোনটা এখানে মিলছে দেখি, SHYEST, তো এটাই মিলছে, তো এটাই কারেক্ট হবে। অ্যাকচুয়ালি SHIYEST এটা কিন্তু ইনকারেক্ট স্পেলিং, SHYEST এটাও ইনকারেক্ট স্পেলিং, ঠিক আছে। তো আমরা কোনটা অপশন পেলাম, এ অপশন পেলাম। আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখবো, কমপ্লিট দি ফলোইং ইডিয়ম উইথ দি কারেক্ট অপশন। তো এই যে একটা ইডিয়ম দেখতে পাচ্ছেন, এট দি ড্রপ অফ এ ড্যাশ। তো এখানে এই চারটার মধ্যে কোনটা দিয়ে আমরা পূর্ণ করলে সেটা একটা মিনিংফুল ইডিয়ম হবে। ইডিয়ম মানে হচ্ছে বাগধারা বা বাগবিধি, বাংলায় আমরা সেটাকে বাগধারা বা বাগবিধি বলে থাকি। প্রত্যেকটা ভাষায় এরকম ইডিয়ম বা বাগধারা বাগবিধি থেকেই থাকে। তো ইংরেজিতেও এট দি ড্রপ হবে ড্যাশ, এগুলির মধ্যে একটাই তো হবে, এটা একটা ইডিয়ম। তো কোনটা হবে? অ্যাকচুয়ালি দেখুন, ইডিয়মগুলো এখানে কী হবে সেটা আপনার অন্য কোনো উপায় নেই যে আপনি বের করে নিতে পারেন। কারণ ফ্রেজ ইডিয়ম যেগুলো রয়েছে বা প্রভাব সেন্টেন্স যেগুলো রয়েছে সেগুলোর আমরা আক্ষরিক অর্থ ধরে নিতে পারি না। ব্যবহৃত অর্থটাই সেখানে মেইন, সেটাই ধরে নেওয়া হয়, কিন্তু আক্ষরিক অর্থ সেটা ধরে নেওয়া যায় না। যেমন হচ্ছে একটা জিনিস, ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বোঝাতে ক্যাটস অ্যান্ড ডগ ব্যবহার করা হয়, সেটা কিন্তু নেটিভরা ব্যবহার করেন। আপনার এখানে কোনো কিছু বলার নেই। মুষলধারে মানে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ, কুকুর আর মেকুর, এই অর্থ নিলে হবে না। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটার অর্থ। কিন্তু আপনি যদি কুকুর আর মেকুর বলেন তাহলে হবে না, নেটিভরা এরকম ইউজ করে। তো এগুলো হচ্ছে ফ্রেজ ইডিয়ম বাগধারা। তো একই রকমভাবে এটা হচ্ছে একটা বাগধারা বা ইডিয়ম। তো এটার মধ্যে কোনটাই কারেক্ট? এই ক্ষেত্রে দেখুন, আপনাকে ফ্রেজ ইডিয়মের যে লিস্ট রয়েছে গ্রামারে, বড় গ্রামারে, সেই লিস্ট থেকে আপনি একটু সিলেক্টিভ, অনেকটাই আছে, একটু সিলেক্টিভ দেখে দেখে নেবেন। যত দেখবেন তত আপনার মনে থাকবে, আপনার জ্ঞান ভাণ্ডার বাড়বে। তো এগুলো যে আপনি অপশনগুলো অ্যানালাইসিস করে পাবেন না ভাই, এগুলো এরকম না, এরকম ডাইরেক্ট আপনার মুখস্থ থাকতেই হবে। তো এট দি ড্রপ হবে, কেউ বলবে স্টোন, কেউ হ্যাট, কেউ লিভ, কেউ বিল্ডিং। আসলে এটার সঠিক আনসারটা হচ্ছে বি, হ্যাট। এট দি ড্রপ হবে হ্যাট, তার মানে হচ্ছে কোনো কিছু না বুঝে, চিন্তাভাবনা না করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে নেওয়াকে এট দি ড্রপ হবে হ্যাট বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ইজ দি কারেক্ট অপশন, কারেক্ট ডিটারমিনার টু কমপ্লিট দি সেন্টেন্স। তো এখানে একটা সেন্টেন্স আছে, মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ হাইয়েস্ট মাউন্টেন। এভারেস্টের কথা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখানে দেখুন ডিটারমিনার দেওয়া আছে, ডি এ, এই দুটো হচ্ছে আর্টিকেল, মোস্ট এটা হচ্ছে ডিটারমিনার। যাই হোক, এ এন ডি আমরা তিনটে আর্টিকেল পেয়ে থাকি, এগুলো হচ্ছে ডিটারমিনারের মধ্যেই পড়ে। আচ্ছা, তো এখানে কোনটা ইউজ হবে? আমরা জানি দেখুন সুপারলেটিভ ডিগ্রি এর আগে দি ব্যবহার করা হয়। তো যেহেতু হাইয়েস্ট, হাই
এডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি। তো তাই তার আগে জেনারেলি কী বসছে, দি বসছে। তো এই নম্বর অপশনটাই কারেক্ট। ইউজ দি কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দি সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স আছে, নোবডি হ্যাজ ড্যাশ টু দি প্রিজন। প্রিজন মানে হচ্ছে জেলখানা। তো এই চারটার মধ্যে কোনটাই সঠিক হচ্ছে? তো এই অপশনগুলো একটু অ্যানালাইসিস করে দেখি। অ্যাকসেপ্ট মানে হচ্ছে EXCEPT, অ্যাকসেপ্ট মানে হচ্ছে ব্যতীত। ব্যতীত ব্যতীত মানে হচ্ছে ছাড়া বা ছাড়া, মানে আমরা যেটা এক্সেপশনাল বলি না, ছাড়া। অ্যাকসেপ্ট এটা হচ্ছে ভার্ব, মানে গ্রহণ করা, এটার অর্থ হচ্ছে গ্রহণ করা। অ্যাক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, আর এই অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার। প্রবেশাধিকার, প্রবেশের অধিকার একসাথে লিখে নিলাম, প্রবেশাধিকার। তো ভাই আপনারা এখন বলেন এখানের মধ্যে কোনটাই গ্রহণযোগ্য হচ্ছে? নোবডি হ্যাজ ড্যাশ টু দি প্রিজন, তার মানে এরকমই বোঝা যায় না যে প্রিজন মানে জেলখানায় যে কেউ ঢুকতে পারে না, এরকমই তো অর্থ হচ্ছে। তো ব্যতীত ছাড়া এটা এখানে বসালে মিলবে কি? দেখুন, অ্যাকসেপ্ট গ্রহণ করা এখানে তো বসানো যাবেই না, কারণ এটা বারবার অ্যাক্সেস অতিরিক্ত। তো এটা অতিরিক্ত বসালেও তো হচ্ছে না। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রবেশাধিকার যদি বসাই তাহলে এটা মেনে নেওয়া যাচ্ছে, এটা গৃহীত হচ্ছে। তাই এর আনসারটা হচ্ছে ডি। প্রায় সময় এরকম প্রিপোজিশন ইজ হয়ে থাকে। হি হ্যাজ ইজি অ্যাক্সেস টু চিফ মিনিস্টার্স অফিস, অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসে কার্যালয়ে তার সহজেই সে কী করতে পারে? প্রবেশ করতে পারে, অর্থাৎ তার সহজেই প্রবেশাধিকার আছে। তো এই প্রবেশাধিকার বোঝাতে অ্যাক্সেস শব্দটা ব্যবহার হয়, তো এখানেও ঠিক তেমনটাই বসবে। দি সিনোনিম অফ পন্ডার ইজ, পন্ডার শব্দ এটার মানে সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, মানে একই অর্থ থাকা শব্দ। তো পন্ডার এর অর্থ প্রথমে আমরা জেনে নেব। তো পন্ডার এর অর্থ হচ্ছে একটু গভীরভাবে চিন্তা করা, থিঙ্ক ডিপলি, গভীরভাবে চিন্তা করাকে পন্ডার বলে। তো এই চারটার মধ্যে কোনটা চিন্তা করা এর অর্থ বোঝায়? দেখুন, ফ্লাওয়ার মানে ফুল, এটা তো বোঝাচ্ছে না। নেক্সট দেখুন, চাইল্ডিশ, আচ্ছা এটা আমরা রুমিনেট ধরে নিলাম, এটার অর্থ আমরা জানি না। রুমিনেট শব্দের অর্থ কী? বিউটিফুল, এটাকে চিন্তা করি। তো বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, তো পন্ডার মানে হচ্ছে চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা। তো সুন্দর আর ফ্লাওয়ার মানে ফুল, এই দুটো তো একই অর্থের না। চাইল্ডিশ মানে হচ্ছে শিশু সুলভ, তো এটাও তো হচ্ছে না। তো অবশ্যই রুমিনেট হবে। আসলে রুমিনেট শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা বা ভেবে দেখা। তো আমার 2 নম্বর অপশনটাই শুদ্ধ হচ্ছে। দি অ্যান্টোনিম অফ ইনসলভেন্ট ইজ ইনসলভেন্ট। সে অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ, অপোজিট ওয়ার্ড। তো এই ইনসলভেন্ট শব্দের বিপরীত শব্দটা কী হবে? তো এই ইনসলভেন্ট শব্দের অর্থটা আমরা জেনে নেব। দেখেন এখানে একটা জিনিস, ইনসলভেন্ট এখানে দেওয়া আছে, আর এখানে দেখুন লাস্ট অপশনটা দেখুন কী দেওয়া আছে? ব্যাংক্রাফট। এইটা আর এইটা, এই দুইটা সেম মিনিং। এই দুইটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল ওয়ার্ড, এগুলো কমার্শিয়াল অ্যাকাউন্টেন্সিতে ইউজ হয়। ইনসলভেন্ট মানে হচ্ছে এমন ওই মানুষটা যার ঋণ মারার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে, অর্থাৎ যার ঋণ অতিরিক্ত হয়ে গেছে অথচ সে সেটা পরিশোধ করতে পারছে না, সেই মানুষটাকে ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট বলে। তাহলে ইনসলভেন্ট আর ব্যাংক্রাফট এই দুটা সেম মিনিং। তো এখানে যেহেতু অ্যান্টোনিম বলছে, তো এটা কখনো হতে পারে না, অবশ্যই হবে না, যেহেতু এটা সেম, কিন্তু আমার সেম না, আমার অপোজিটটা লাগে। আচ্ছা, আরও একটু অ্যানালাইসিস করে দেখি। তো এই অবস্থাকে আমরা যদি কমার্শিয়াল ভাষায় বলি, কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে যদি বলি, তাহলে হবে যে মানুষটার অ্যাসেটস থেকে লায়াবিলিটিস অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ ধন থেকে ঋণ বেশি, তাহলে সে তো সম্পূর্ণ ঋণটা পরিশোধ করতে পারবে না। সেই অবস্থাকে বলে ইনসলভেন্সি বা ব্যাংক্রাপসি। ইনসলভেন্টের নাউন ফর্ম, ব্যাংক্রাফটের নাউন ফর্ম, এই দুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে ইনসলভেন্টকে আমরা এরকম বুঝতে পারলাম, মোটামুটি একটু গরিব বলা যায় না আর কি। ইনসলভেন্ট ওই মানুষটা যাকে আপনি এক্স্যাক্টলি গরিব বলতে পারবেন না, কিছু সময়ের জন্য ধরে নেবেন গরিব, ধরে নেবেন আর কি, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কিন্তু ধরে নেবেন। আমরা এখন ওই গরিব থেকে আমরা এখানে দেখবো তার বিপরীত শব্দটা কি? সলিউশন মানে সমাধান। তো এটা হচ্ছে না। ক্লিয়ার মানে পরিষ্কার, এটা হচ্ছে না। ওয়েলদি মানে হচ্ছে অর্থ সমৃদ্ধ মানুষ, যে মানুষের অর্থ আছে, টাকা পয়সা আছে,
কম হোক বেশ হোক তাকে ওয়েলদি বলে, মানে সম্পদশালী মানুষ। তো মোটামুটি এটাকে আমরা আপাতত যদি গরিব বলে ধরে নিই, এই শব্দটার অর্থ এক্স্যাক্টলি তার মিনিং কিন্তু গরিব না, আমরা একটু অন্যরকম বললাম যে এটা গরিব, তাহলে এই অপশনটাই আমার বেছে নিতে হয়। তো আসলে হ্যাঁ, এর আনসারটা হচ্ছে ওয়েলদি। কমপ্লিট দি ফলোয়িং ইংলিশ প্রভার্ব উইথ দ্য কারেক্ট অপশন। এ রোলিং স্টোন গেদার্স নো ড্যাশ। এই চারটার মধ্যে কোনটা হচ্ছে? এ রোলিং স্টোন, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, প্রভার্ব সেন্টেন্স। তো প্রভাব সেন্টেন্সগুলো প্রভাব বাক্যের লিস্ট রয়েছে ইংলিশ গ্রামারে, আপনারা একটা চ্যাপ্টার পাবেন প্রভাব সেন্টেন্স। সেই প্রভাব সেন্টেন্স থেকে তার মিনিং সহ আপনারা কয়েকটা জেনে নেবেন, যে যত বেশি জেনে নেবেন তত ভালো হবে। তো এগুলোর দেখুন কী হবে, অপশন অ্যানালাইসিস করে বা কোনো গ্রামার অ্যানালাইসিস করে সেটা আপনি বের করতে পারবেন না। ডাইরেক্ট যদি আপনার জানা থাকে, মুখস্থ থাকে, তাহলেই বেস্ট। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এ রোলিং স্টোন গেদার্স নো মস। বি নম্বর অপশনটাতে মস আছে, এটাই কারেক্ট। এটার মিনিং কি? এ রোলিং স্টোন গেদার্স নো মস, এটার আক্ষরিক অর্থটা হয় এটা ঘূর্ণয়মান পাথর কখনো শেওলা জমায় না। মস মানে হচ্ছে শেওলা। তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখুন, এটা যদি আমরা এটার একটু যদি পেরিফেরিয়াল মিনিং আমরা নিতে চাই, তাহলে কী হয় দেখুন, এরকম হয় যে মানুষটা অধ্যবসায়ী, সবসময় যে নিজেকে অ্যাক্টিভ রাখে, যে সবসময় মেহনত করে কাজকর্ম করে, সে কখনো কী হয় না, অভাবে মরে না, বা মোটামুটি যে সবসময় চেষ্টা করতে থাকে সে একটা ফল, একটা মুনাফা পেয়েই থাকে কম বেশ। তো আমরা গ্রাম্য বাংলায় একটা কথা বলি না, চড়ে ফকির মরে না, তো সেটার মিনিং হচ্ছে এ রোলিং স্টোন গেদার্স নো মস, ইংলিশে সেটার মিনিং হচ্ছে। তো আপনি আপনার পড়াশোনার ব্যাপারেও একটু চিন্তা করে সেটা দেখবেন যে আপনি লেখাপড়াতে যত বেশি সময় দেবেন, যত বেশি কষ্ট করবেন, যত বেশি চেষ্টা করবেন, তত বেশি আপনার জ্ঞান বাড়বে, আপনি পরীক্ষার জন্য তত বেশি আপনি যোগ্য হবেন। ঠিক আছে। হোয়াট ইজ দি অপোজিট জেন্ডার অফ স্ট্যাগ? স্ট্যাগ যেটা রয়েছে তার অপোজিট জেন্ডার, মানে ঠিক বিপরীত লিঙ্গটা কী হবে? তো প্রথমে আমাদের স্ট্যাগ শব্দের অর্থ জেনে নিতে হবে। তো আপনার যদি না জানা থাকে তাহলে আমি সেটা বলে দেবো। স্ট্যাগ মানে হচ্ছে পুং হরিণ, অর্থাৎ পুরুষ হরিণ। আমরা সাধারণত হরিণকে ডেয়ার বলে থাকি, DEER ডেয়ার। তো প্রত্যেক প্রাণী, মানুষ যেরকম, প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকে, অর্থাৎ মেসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার থাকে। তো স্ট্যাগ অ্যাকচুয়ালি হচ্ছে একটা মেসকুলিন জেন্ডার। তো তার এই চারটার মধ্যে ফেমিনিন জেন্ডার মানে স্ত্রী হরিণকে পুং শব্দ দিয়ে বোঝানো হয়। তো আমরা প্রথমে একটু অপশনগুলো অ্যানালাইসিস করে দেখি। ইউএ, এটার অর্থ হচ্ছে, এটাও কিন্তু ফেমিনিন জেন্ডার। এটা হচ্ছে বেড়ি, শিপ এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ইউএ। এটা হচ্ছে ভিক্সেন, এটা হচ্ছে ফক্স, শিয়াল, শিয়াল। এই ফক্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে ভিক্সেন। আচ্ছা, নেনি, NANNY, নেনি মানে হচ্ছে এই মহিলা, যে মহিলা অন্য কারুর বাচ্চা মানে সন্তান কী করে লালন পালন করে, দেখাশোনা করে, তাকে কী বলে? নেনি বলে। তো এগুলো তো হচ্ছে না, এই তিনটাই আমরা ক্রস আউট করলাম, এটাই কারেক্ট হচ্ছে। তো অ্যাকচুয়ালি হিন্দ শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শ্রী হরিণ। তো স্ট্যাগ হচ্ছে পুরুষ হরিণ, পুং হরিণ, আর এটা হচ্ছে শ্রী হরিণ। তাহলে আমরা ডিটাই পেলাম শুদ্ধ। প্লিজ গিভ আস ড্যাশ হেল্প, এটা আমার মনে হয় খুবই ইজি, আপনাদের কাছে লাগবে। সাম, এনি, নো, এ, কোনটা হবে? প্লিজ গিভ আস, অ্যাকচুয়ালি অনেকেই বলবে এটাতে সাম হবে, সাম হেল্প। হ্যাঁ, আপনি যদি এরকম ধারণা করেন তাহলে আপনার ধারণাটা সঠিক। আমরা একটু জানিয়ে দেবো কীভাবে সাম হয়। তো বিশেষ করে এখানে দেখুন এ হেল্প এটা হতে পারে না, কারণ হেল্প এটা হচ্ছে দেখুন আনকাউন্টেবল নাউন। এখানে হেল্প শব্দটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তো নাউন হিসেবে যদি ব্যবহার হয় তাহলে সেটা হয় কাউন্টেবল হবে, নয়তো আনকাউন্টেবল হবে। তাহলে এটা আনকাউন্টেবলই হচ্ছে হেল্প, সাহায্য, এটা গোনা যাবে না। তো এখানে তো এ হতে পারে না, এন এগুলো কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয় আর্টিকেল হিসেবে। নো এটা হবে না, কাউন্টেবল। প্লিজ গিভ আস নো হেল্প। আর বাবা আমি একজনের কাছে চাইলাম, আবার সেখানে লাস্টে বলে দিলাম নো, তাহলে হবে কি? তো এটাই তো হচ্ছে। তো এখন আমার বাকি থাকছে এই দুটার মধ্যে কোনটা হবে? এই দুটার মধ্যে আমরা সাম আর এনি, এই দুটার মানে স্পেসিফিক রুল রয়েছে। সাম ব্যবহার করা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সামান্য কিছু বোঝাতে, আর এনি ব্যবহার করা হয় নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এখানে দেখা যাচ্ছে যে প্লিজ গিভ আস ড্যাশ হেল্প, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা তো নেগেটিভ নয়, ইন্টারোগেটিভও নয়,
তো এটাতে অবশ্যই অ্যাজ পার রুল সামি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। দি স্পাইডার ক্রোলড স্লোলি দি ড্যাশ দি বেনিস্টার। স্পাইডার মানে মাকড়সা, ক্রোল এটা হচ্ছে ক্রোলড বারবার পাস্ট টেন্স, এটা পাস্ট ফর্মে আছে। তো ক্রোল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। বেনিস্টার, এখানে দেখুন বেনিস্টার মানে হচ্ছে ছোটো স্তম্ভ মানে স্তূপ, ছোটো ছোটো স্তূপকে বেনিস্টার বলে। তো এখানে এই প্রিপোজিশনগুলোর মধ্যে কোনটাই সঠিক হচ্ছে? বিফোর, থ্রু আউট, অ্যালং, অ্যাকসেপ্ট। একটু অ্যানালিসিস করে দেখি। বিফোর মানে হচ্ছে সম্মুখে, থ্রু আউট মানে হচ্ছে ব্যাপিয়া মানে সমস্তটার মধ্য দিয়ে, এটা হচ্ছে সম্মুখে, এটা হচ্ছে সমস্তটার মধ্যে দিয়ে। অ্যালং মানে হচ্ছে এটার উপর দিয়ে বা এটা দিয়ে, এটার বরাবর, মানে বেনিস্টার অ্যালং দি, যদি আমি অ্যালং বসাই অ্যালং দি বেনিস্টার মানে এই মানে স্তূপের বরাবর। দি স্পাইডার মানে মাকড়টি ক্রোল্ড হামাগুড়ি দিয়ে চলছিল একটা ছোট্ট স্তম্ভের পাশাপাশি বা বরাবর। আচ্ছা, অ্যাকসেপ্ট মানে ব্যতীত তো হচ্ছে না। তো আমার এখানে কারেক্ট অপশনটা হচ্ছে সি, অ্যালং। দ্যাট মিনস দি স্পাইডার ক্রোল্ড স্লোলি অ্যালং দি বেনিস্টার। হোয়াট ইজ দি প্লুরাল ফর্ম অফ ট্রট? এই যে ট্রট শব্দ যেটা রয়েছে TROUT, ট্রট, এই শব্দটার প্লুরাল ফর্ম বহুবচন কী হতে পারে? এটাতে দেখুন এ হচ্ছে ট্রৌটাস, বি হচ্ছে ট্রট মানে ঠিক সেমই ট্রট, এটা তো ট্রট সেম দেখাচ্ছে বিতে, সি নম্বর হচ্ছে ট্রট, ডি নম্বর হচ্ছে ট্রৌটাস। তো এদের মধ্যে কোনটাই সঠিক হচ্ছে? তো হয়তো আমাদের অনেকের এই শব্দটার অর্থ জানা নেই। তো এটার অর্থ হচ্ছে এক প্রকারের মৎস্য মানে মাছ, এক প্রকারের মাছের নাম হচ্ছে ট্রট। এটা হচ্ছে সুস্বাদু জলের মাছ মানে বা মিষ্ট জলের মাছ, মানে সমুদ্রের মাছ না আর কি, মিষ্ট জলের মাছ। তো এখানে দেখুন ট্রোটাস, নর্মালি কী হয় ম্যাক্সিমাম নাউনের প্লুরাল নাম্বার আমরা লাস্টে এস বা ইএস অ্যাড করে বানাই। এখন দেখা গেল ইএস কোন সময় হবে, এস আর ইএস কোন সময় হবে? এস হবে যখন লাস্ট লেটারটা কনসোনেন্ট হবে, আর ইএস কোন সময় হবে? নর্মালি আর কি লাস্ট লেটারটা একটা ভাওয়েল হবে, তখন তার প্লুরাল করতে লাস্টে ইএস ব্যবহার হবে, যদিও কিছু এক্সেপশনাল কয়েকটা ওয়ার্ড আছে। আচ্ছা, তো এখন দেখা গেল টোট যে শব্দ সেটা লাস্ট লেটারটা হচ্ছে ঠিক, এটা কনসোনেন্ট। তো টোটিস এটা হবে না, অ্যাকচুয়ালি টোটিস এটা হচ্ছে একটা মিনিংলেস ওয়ার্ড, এটার কোনো মিনিং নেই। দ্বিতীয় নম্বর দেখা যাচ্ছে ট্রট, সেমই তো থাকলো, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে বা এটাও তো সিঙ্গুলার হবে। আচ্ছা, এটার কথা এখন বাদ দিয়ে দিলাম, এটা আমরা কিন্তু ক্রস আউট এখনও করবো না। ট্রটের প্লুরাল ট্রট হবে কি না সেটার অর্থ আমরা দেখে নেব। এটার অর্থ হচ্ছে সত্য বা বিশ্বাস। তো এটা হচ্ছে অর্থ মাছ, এটার অর্থ হচ্ছে বিশ্বাস, তাহলে এটা হবে কি? হবে নাকি? এটা হতে পারে না। ট্রৌটার্স এটাও একটা মিনিংলেস ওয়ার্ড, এটা হবে না। তো অ্যাকচুয়ালি হবেটা কোনটা? দেখা যাচ্ছে তো বি হচ্ছে, তো আসলে হ্যাঁ এটা বি। তো ট্রোট এটা হচ্ছে তার কোনো প্লুরাল ফর্ম জেনারেলি নেই, এটার প্লুরাল এটা সবসময় প্লুরাল ফর্মে ইউজই হয়, তো এটা সবসময় প্লুরাল ফর্মে থাকে। হোয়াট ইজ দি সুপারলেটিভ অফ নয়েজি? নয়েজ এটা অ্যাডজেক্টিভ, নয়েজি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার নাউন ফর্মটা হচ্ছে নয়েজ মানে হচ্ছে সুরগুল বা এই আওয়াজ, চিৎকার, এটাকে নয়েজ বলে। নয়েজি মানে হচ্ছে আওয়াজময় বা সুরগুল অবস্থা, এটাকে নয়েজি বলে। আচ্ছা, তার সুপারলেটিভ ফর্ম কোনটা হবে? তো দেখা যাক, একটু অ্যানালাইসিস করে দিই। নয়েজি NOISY, লাস্ট অ্যালফাবেটটা কি? ওয়াই। যদি কোনো অ্যাডজেক্টিভের লাস্ট অ্যালফাবেট ওয়াই থাকে তাহলে আমরা নয়েজি, যেহেতু এটা মনোসিলেবল অ্যাডজেক্টিভ, তো এটা তো ER আর EST দিয়ে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি বানাতে হবে। যেহেতু আমার এখানে সুপারলেটিভের কথা, তো আমরা সুপারলেটিভ অবশ্যই EST যুক্ত করেই বানাবো, EST যুক্ত করেই বানাতে হবে। তো কিছু কিছু সময় দেখা যায় যে শব্দের লাস্ট লেটারটা ওয়াই হয়, সুপারলেটিভ বানানো হোক আর কম্পারেটিভ ডিগ্রি বানানো হোক, তখন ওয়াইটা চেঞ্জ হয়ে যায়, ওয়াইয়ের জায়গায় ওয়াই এর পরিবর্তে কী আসে? আই। হ্যাঁ, আই ব্যবহার হয়, ঠিক আছে। তো কম্পারেটিভের ক্ষেত্রে IER হবে, আর সুপারলেটিভের ক্ষেত্রে কী হবে? IEST হবে, ওয়াইটা চেঞ্জ হয়ে হবে। তো এটার ক্ষেত্রে কী হবে? NOIS সেমই থাকবে,
ওয়াইটা চেঞ্জ হয়ে কী আসবে, যেহেতু এটা সুপারলেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে আইএসটি, তো আইইএসটি হচ্ছে। তো এই শব্দটা এই চারটার মধ্যে কোনটাতে আছে? নয়েজেস্ট, এটা হচ্ছে না, এটা একটা ইনকারেক্ট ওয়ার্ড। নোজিয়েস্ট, এটাই নোজিয়েস্ট, এটা হচ্ছে না। নোজিয়েস্ট, এটা হচ্ছে না। তো নয়েজিয়েস্ট, তো দেখা যাচ্ছে এইটাই হচ্ছে। তো নয়েজিয়েস্ট এটাই হচ্ছে কারেক্ট। A leopard cannot change its what will be কালার, স্পটস, নেচার, হ্যাবিট, কোনটা হবে? তো ভাই এটা হচ্ছে একটা প্রবাদ সেন্টেন্স, প্রবাদ বাক্য। তো যেহেতু এটা প্রবাদ বাক্য, সেটা আপনার ডাইরেক্টলি জানা থাকতেই হবে সম্পূর্ণ বাক্যটা। তো এটার আনসার অবশ্যই স্পটস হয়, বি নম্বর অপশনটা। এ লিওপার্ড ক্যান নট চেঞ্জ ইটস স্পটস, অর্থাৎ এটার বাংলা অর্থ হয় কয়লার ময়লা শতবার ধুলেও সারে না। কয়লা কালো, যতবার আপনি কয়লা দুন না কেন কালোই বেরিয়ে আসবে। যাই হোক, আচ্ছা আমরা গ্রাম্য বাংলায় একটা কথা বলি না, যার যায় না মইলে আর হাসলত যায় না দইলে। তো এটা এরকমই একটা অর্থের প্রবাদ বাক্য। তার মানে হচ্ছে যে যার যে অভ্যাস সেটা কিন্তু বদলানো যায় না, সেটা সবসময় চিরদিন থেকেই থাকে, এটা হচ্ছে তার মানে। তো আপনারা প্রবাদ বাক্য লিস্টে গিয়ে কয়েকটা ভালো করে দেখে জেনে নেবেন। যদি সবটাই শিখে নেন, যত বেশি শিখবেন তত আপনার ভালো হবে। হোয়াট ইজ দি অ্যাডভার্ব অফ টেরিবল? টেরিবল শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা ভয়ানক, ডেঞ্জারাস, বিপজ্জনক। তো এই টেরিবল শব্দের অ্যাডভার্বটাকে, টেরিবল এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। তো আমরা দেখি মোস্টলি কী হয়, অ্যাডজেক্টিভ থেকে যখন আমরা অ্যাডভার্ব এই পার্টে কনভার্ট করি, তখন বিশেষ করে লাস্টে ওয়াই যুক্ত করে বা এল ওয়াই যুক্ত করে আমরা বানাই। যদি এল ই থাকে তাহলে ই বদলে কী হবে, ওয়াই যুক্ত হবে। এল যদি না থাকে তাহলে এল ওয়াই দিয়ে আমরা অ্যাডভার্ব গঠন করি। তো এখানে অ্যাকচুয়ালি এটা হবে, যদি এখানে তো এল ই আছে না, তো ইটা চেঞ্জ করে আমরা জাস্ট ওয়াই লাগিয়ে দিলে কী হয়, TERRIBLY, এটা হচ্ছে তার অ্যাডভার্ব ফর্ম। তো এটার সাথে কোনটা ম্যাচ করে দেখি, টেরিবলে, এটা হচ্ছে টেরিবলে, এটা কিন্তু ইনফ্যাক্ট ওয়ার্ড। টেরিবলেস্ট, এটাও অ্যাডভার্ব ফর্ম হচ্ছে না, টেরিবলি। তো দেখা যাচ্ছে এইটার সাথে এইটার মিল আছে, তো এটাই হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা টেরিবলাস, এটাও কিন্তু ইনকারেক্ট। তো আমার কারেক্ট অপশনটা হচ্ছে সি, টেরিবল। আজকের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, এখানে শেষ করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে, আপনি যদি মনে করেন যে এটা আপনার কাছে শিক্ষণীয়, তাহলে একটা লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অথবা আপনি এই চ্যানেলে এই প্রথমবার হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।